বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আইন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি অ্যাডভোকেট সাইফুল ইসলাম। বাংলাদেশ বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা দিয়ে যারা বাংলাদেশ বার কাউন্সিলের লিখিত পরীক্ষা দিতে যাচ্ছেন, বাংলাদেশ বার কাউন্সিলের লিখিত পরীক্ষা দিবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। 15 দিনে বার কাউন্সিল লিখিত পরীক্ষা প্রস্তুতির তৃতীয় দিনের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তামাদি আইন 1908, তামাদি আইন 1908 থেকে আজকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা আজকে আলোচনা করব। তামাদি আইন 1908 থেকে যেসব প্রশ্নগুলো বাংলাদেশ বার কাউন্সিল লিখিত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো সম্পর্কে আজকে আলোচনা করব। তাহলে চলে যাচ্ছি ভিডিওর মূল অংশে। বাংলাদেশ বার কাউন্সিলের যে লিখিত পরীক্ষা তামাদি আইন 1908 থেকে, তামাদি আইন 1908 থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে এক নম্বর প্রশ্ন হচ্ছে বাদী যদি প্রতারণার অভিযোগে মামলা দায়ের করে তাহলে তামাদির মধ্যে কোন তারিখ হতে গণনা করতে হবে। বাদী যদি প্রতারণা, তঞ্চকতা, ফ্রডের কারণে যদি কেউ একজন ফ্রড করেছে সেজন্য যদি বাদী এই অভিযোগে, প্রতারণার অভিযোগে কোনো মামলা দায়ের করে তাহলে তামাদির মধ্যে কত দিনের মধ্যে মামলা দায়ের করতে হবে, মানে তামাদি গণনাটা কিরকম হবে, তামাদি কোন তারিখ থেকে কত তারিখ থেকে শুরু হবে, এটা সম্পর্কে বলা হচ্ছে তামাদি আইন 1908 18 ধারায়। 18 ধারায় বলা হচ্ছে প্রতারণা ফলাফল সম্পর্কে। যেক্ষেত্রে কোনো ব্যক্তি একটি মামলা দায়ের বা দরখাস্ত দাখিল করার অধিকারী হয়, কিন্তু প্রতারণার মাধ্যমে তাকে সেই অধিকারের বিষয় অথবা যে সত্যের মামলা দায়ের অথবা যে সত্যের উপর অধিকার প্রতিষ্ঠিত সেই বিষয় জানতে দেয়া হয়নি, অথবা যে ক্ষেত্রে ওই অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য যে দলিল প্রয়োজন, যে দলিলগুলো প্রয়োজন তা প্রতারণা করে তার কাছ থেকে গোপন করে রাখা হয়েছে, সেই ক্ষেত্রে প্রতারণার বিরুদ্ধে দোষী ব্যক্তি বা তার সহযোগীর বিরুদ্ধে, এখানে বলা হচ্ছে প্রতারণার বিরুদ্ধে দোষী ব্যক্তি, যে দোষী, প্রতারণার বিরুদ্ধে যে দোষী, সেই দোষী ব্যক্তির বিরুদ্ধে অথবা তার সহযোগীর বিরুদ্ধে। আরেকটা বলা হচ্ছে যে ব্যক্তি সরল বিশ্বাসে এবং মূল্যের বিনিময়ে ভিন্ন অন্য প্রকারে ও দোষী ব্যক্তির মাধ্যমে সত্য দাবি করে তার বিরুদ্ধে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি যে প্রতারণার শিকার হলো, সে ব্যক্তি সর্বপ্রথম যেদিন প্রতারণার কথা জানতে পারে। এখানে দুইজন ব্যক্তির বিরুদ্ধে মামলার কথা বলা হচ্ছে, কিন্তু বলা হচ্ছে কোন দিন থেকে, যেদিন প্রতারণার কথা জানতে পারে, তার সাথে যে প্রতারণা করা হয়েছে সেই বিষয়টি যেদিন সে জানতে পারবে সেদিন থেকে, অথবা দলিল গোপন করা হয়ে থাকলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি সর্বপ্রথম যেদিন দলিলটি উপস্থাপন করতে সমর্থ হয় অথবা অপরপক্ষকে তা উপস্থাপন করার জন্য বাধ্য করতে পারে, সেদিন থেকে মামলা দায়ের বা দরখাস্ত দাখিলের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনা করতে হবে। এখানে বলা হচ্ছে যেদিন সে প্রতারণার কথা জানতে পারবে সেদিন থেকে মামলা করবে, অথবা দলিল গোপন করা হলে দলিলটা সে যেদিন সে দলিল গোপন করা হলে সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যক্তি যেদিন দলিলটি উপস্থাপন করতে সমর্থ হবে, সে নিজে যেদিন দলিলটি উপস্থাপন করতে সমর্থ হবে, অথবা যে প্রতারণা করেছে, যে দলিল গোপন করে রেখেছে, তাকে যেদিন বাধ্য করা যাবে দলিলটি উপস্থাপন করতে, সেদিন থেকে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। এটা হচ্ছে তঞ্চকতার অভিযোগে মামলা হলে বা প্রতারণার অভিযোগে মামলা হলে তামাদি মেয়াদ যেদিন থেকে গণনা করতে হবে সেই বিষয় সম্পর্কে বলা আছে তামাদি আইন 1908 18 ধারায়। তাহলে চলে যাচ্ছি 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে বিরুদ্ধ দখল বলতে কি বোঝায়, দখল পুনরুদ্ধারের জন্য কত দিনের মধ্যে মামলা করতে হবে। বিরুদ্ধ দখল, জবরদখল, যেটা জবরদখলের কথা বলা হচ্ছে, এটা হচ্ছে 28 ধারায় জবরদখল বা বিরুদ্ধ দখলের কথা বলা হচ্ছে। দখল পুনরুদ্ধারের জন্য কত দিনের মধ্যে মামলা দায়ের করতে হবে, দখল পুনরুদ্ধারের জন্য কত দিনের মধ্যে মামলা দায়ের করতে হবে। 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে বিরুদ্ধ দখল বলতে কি বোঝায়। বিরুদ্ধ দখল জবরদখল, যেটা বিরুদ্ধ দখল হিসেবে বলা হচ্ছে 28 ধারায়। দখল পুনরুদ্ধারের জন্য দখল পুনরুদ্ধারের জন্য কতদিনের মধ্যে মামলা দায়ের করতে হবে। বিরুদ্ধ দখল সম্পর্কে বলা হচ্ছিল 28 ধারায়, তামাদি আইনের 28 ধারায়। যে সময়টা দেওয়া আছে একটা মামলা দায়ের করার জন্য, একটা অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, একটা মামলা দায়ের করার যে তামাদিটা দেওয়া আছে বিভিন্ন অনুচ্ছেদে তামাদি আইনের বিভিন্ন অনুচ্ছেদে যে সময়টা দেওয়া আছে, তামাদির সময়টা দেওয়া আছে, এই সময়ের মধ্যে যদি মামলা দায়ের না করে তাহলে তামাদির কারণে
মামলাটি খারিজ হবে। সেই ক্ষেত্রে অপরপক্ষ মালিক হয়ে যাবে, অপরপক্ষ অধিকার প্রতিষ্ঠিত হয়ে যাবে। সেটা হচ্ছে বিরুদ্ধ দখল বা জবরদখল। এটা হচ্ছে তামাদি আইনের 28 ধারা বলা হয়েছে। তামাদি আইনের 28 ধারায় বলা হয়েছে। 28 ধারায় কিন্তু সংক্ষেপে বলা হয়েছে, কিন্তু কথার ভাষ্যটা হচ্ছে ওটাই। এবার আসি, দখল পুনরুদ্ধারের জন্য কতদিনের মধ্যে মামলা দায়ের করতে হবে। দখল পুনরুদ্ধার, এখানে শুধুমাত্র দখল পুনরুদ্ধারের কথা বলা আছে। দখল পুনরুদ্ধারের জন্য 6 মাসের মধ্যে মামলা দায়ের করতে হবে। দখল পুনরুদ্ধারের জন্য 6 মাসের মধ্যে মামলা দায়ের করতে হবে। এটা এসআর অ্যাক্টের সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় বলা হয়েছে দখল পুনরুদ্ধার, শুধুমাত্র দখল পুনরুদ্ধার। এখন দখলটা পুনরুদ্ধার করবেন কিভাবে, সেটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা অনুযায়ী 6 মাসের মধ্যে আপনাকে মামলা করতে হবে। বেদখল হওয়ার 6 মাসের ভিতরে আপনাকে মামলা করতে হবে। আপনি যদি 6 মাসের ভিতরে মামলা করেন, আপনার যে দখলে ছিল, জমিটি দখলে ছিল এবং আপনাকে বেদখল করা হয়েছে, জোরপূর্বক বেদখল করা হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনে 9 ধারা মামলা করে আপনি দখল পুনরুদ্ধার করতে পারবেন। কিন্তু যদি সত্ত্বসহ দখল পুনরুদ্ধারের কথা বলা হয়, সত্ত্বসহ দখল পুনরুদ্ধারের কথা বলা হয়েছে 8 ধারায়। সত্ত্বসহ দখল পুনরুদ্ধারের জন্য আপনাকে 12 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে। সেখানে কিন্তু সত্ত্ব প্রমাণ করতে হবে এবং দখল বেদখল প্রমাণ করতে হবে। সত্ত্ব অবশ্যই টাইটেল প্রমাণ করতে হবে তাকে। আপনি যদি টাইটেল প্রমাণ করতে না পারেন, আপনার যে জমি, আপনার যে রেকর্ড আছে, আপনার যে দলিল আছে, দলিল দস্তাবেজ সব ঠিকঠাক আছে, সেটা যদি প্রমাণ করতে না পারেন, তাহলে সত্ত্বসহ দখল পুনরুদ্ধার বা 8 ধারায় মামলা করতে পারবেন না। আর সত্ত্বসহ দখল পুনরুদ্ধারের জন্য অবশ্যই 8-এর সাথে অবশ্যই 42 ধারা সুনির্দিষ্ট প্রতিকার আইনে 8 এবং 42 ধারা একই সাথে মামলা দায়ের করতে হবে, একই ধারায় মামলা দায়ের করতে হবে। এই হচ্ছে কথা। এখন আপনার যদি দখল পুনরুদ্ধারের মামলা, এই মামলা যদি আপনি রায় হয়, আপনি যদি হেরে যান, সেক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে রিভিশন। সেটা রিভিশন করতে পারবেন আপনি। দখল পুনরুদ্ধারের মামলায় রিভিশন দায়ের করা যায়, আপিল দায়ের করা যায় না। আর এক্ষেত্রে দখল পুনরুদ্ধারের মামলা আপনি সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবেন না। দখল পুনরুদ্ধারের মামলার কোর্ট ফি হচ্ছে অ্যাড ভ্যালোরেম কোর্ট ফির অর্ধেক। তাহলে এইসব বিষয়গুলো উল্লেখ করতে হবে অবশ্যই। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নের মধ্যে দেওয়া আছে 3 নম্বর প্রশ্ন, তামাদি গণনার ক্ষেত্রে কোন কোন দিনগুলো বাদে উল্লেখ করুন। এই যে তামাদি গণনা, কোন একটা তামাদি গণনার ক্ষেত্রে কোন কোন দিনগুলো বাঁচে সেগুলো উল্লেখ করার কথা বলা হচ্ছে। তামাদি গণনার ক্ষেত্রে যে দিনগুলো বাঁচে সেগুলো হলো লিমিটেশন অ্যাক্ট 1908, দ্য লিমিটেশন অ্যাক্ট 1908-এর 9 ধারার শেষে একটি শর্ত যুক্ত করে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে, যে ক্ষেত্রে কোনো পাওনাদারকে দেনাদারের সম্পত্তি ব্যবস্থাপনায় পত্রনামা প্রদান করা হয়েছে, উক্ত ব্যবস্থাপনা অব্যাহত থাকাকালে ঋণ উসুলের জন্য মামলা করার নির্ধারিত মেয়াদ উত্তীর্ণ হওয়া মুলতবি থাকবে। লিমিটেশন অ্যাক্টের 12 ধারায় বলা হচ্ছে, সংক্ষিপ্ত বক্তব্যে মোতাবেক তামাদি আইনের 1908-এর 12 ধারায় বলা হচ্ছে, আপিল অথবা দরখাস্ত দাখিলের জন্য প্রয়োজনীয় কাগজপত্র, যেগুলো আপনার প্রয়োজনীয় কাগজপত্র, আপিল অথবা দরখাস্ত দাখিলের ক্ষেত্রে যেগুলো প্রয়োজনীয় কাগজপত্র বা প্রমাণাদি, যেমন রায়, আদেশ, ডিক্রি বা রুয়েদাদের নকল নিতে আইনগত যে সময় অতিবাহিত হবে, ওই সময়টুকু তামাদি মেয়াদকালে বাধিত হবে। আপনি একটা মামলা আপিল করবেন অথবা কোনো একটা দরখাস্ত দিবেন, এখন যে মামলার আপিল করবেন অবশ্যই মূল মামলার রায় নিতে হবে, আদেশ নিতে হবে, ডিগ্রি নিতে হবে অথবা রুয়েদাদ নিতে হবে। এই যে এগুলো নিতে যে সময়টা বাদ যাবে, এই যে এগুলো নিতে যে সময়টা লাগবে, এই এগুলো সংগ্রহ করতে যে সময়টা লাগবে, সেই সময়টা বাদ যাবে। ওই সময়টুকু তামাদি মেয়াদকালে বাধিত হবে। তাছাড়া যেদিন হতে তামাদির সময় আরম্ভ হবে, বলা হচ্ছে যেদিন থেকে শুরু হবে তামাদি, যেদিন থেকে তামাদি গণনা শুরু হবে, ওই দিনকেও তামাদি গণনা হতে বাধিত হবে, প্রথম দিনেও বাধিত হবে। দ্য লিমিটেশন অ্যাক্ট 1908-এর 13 ধারায় বলা হচ্ছে, বিবাদী যতদিন বাংলাদেশের বাইরে অবস্থান করবে, আপনি মামলা করতে যাচ্ছেন কোন একটা একজন বিবাদীর বিরুদ্ধে, এখন বিবাদীটা বাংলাদেশের বাইরে যতদিন পর্যন্ত অবস্থান করবে, ততদিন পর্যন্ত তামাদির গণনা স্থগিত থাকবে। তামাদি আইনের 14 ধারায় বলা হচ্ছে, যদি বাদী যত্ন সহকারে সরল বিশ্বাসে, কোনো একজন ব্যক্তি বাদী যত্ন সহকারে সে মামলাটা চালাইলো, সরল বিশ্বাসে কোনো একটা মামলা চালাতে থাকে এবং পরবর্তীতে ধরা পড়ে যে
ওই আদালতে সংশ্লিষ্ট মামলাটি বিচার করার এখতিয়ার নাই। সে যেখানে মামলাটি করেছে সরল বিশ্বাসে করেছে, কোনো কোনো এখানে সরল বিশ্বাস ছিল, কিন্তু আদালতের সংশ্লিষ্ট মামলাটি বিচার করার এখতিয়ার নাই যে সেটা সে জানতো না। তাহলে অনুরূপ এখতিয়ারবিহীন আদালতে মামলা করার সময় তামাদির সময় গণনা হতে বাদ যাবে। এ হচ্ছে কথা। তামাদি আইনের 15 ধারায় বলা হচ্ছে, যে মামলা বা ডিক্রি জারির দরখাস্ত দায়ের কিংবা জারি কোনো নিষেধাজ্ঞা অথবা আদেশ দ্বারা স্থগিত রাখা হয়েছে, কোনো একটা স্থগিত আছে, কোনো একটা নিষেধাজ্ঞা, কোনো একটা জারি, কোনো একটা আদেশ দ্বারা কোনো একটা মামলা স্থগিত আছে, তার জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনার সময় যতদিন তার নিষেধাজ্ঞা বা আদেশ বলবৎ ছিল, যেদিন তা প্রদত্ত হয়েছিল এবং যেদিন তা প্রত্যাহার করা হয়েছিল, যেদিন আদেশ দিয়েছিল সেদিন থেকে যেদিন প্রত্যাহার করে নিবে ওই আদেশটা, সেই দিন পর্যন্ত তা বাদ দিতে হবে। 15 ধারার 2 উপধারায় আরো বলা হয়েছে যে, যে মামলার জন্য বর্তমানে বলবৎ কোনো আইনের বিধান অনুযায়ী নোটিশ দেওয়া হয়েছে তার জন্য নির্ধারিত মেয়াদ গণনা নোটিশের সময় বাদ দিতে হবে। এরপর তামাদি আইনের 16 ধারায় বলা হচ্ছে, ডিক্রি জারি নিলামে খরিদ, নিলামে যদি কোনো খরিদ সম্পত্তি দখল পাবার জন্য নিলাম খরিদ্দার কর্তৃক মামলা দায়ের করার জন্য নির্ধারিত তামাদির মেয়াদ সময়সীমা গণনার সময় নিলাম রদের জন্য দাখিলকৃত, কেউ যদি নিলাম রদ করায়, কোনো একজন ব্যক্তি নিলামে খরিদ করছে জমি, এখন কেউ একজন কি করলো, নিলাম রদ করার জন্য কোনো একটা দাখিল করলো, কোনো একটা মামলা করলো, কোনো একটা আবেদন দাখিল করলো, সেই ক্ষেত্রে নিলাম রদের দাখিলকৃত কার্যধারা যতদিন চলতে থাকবে তা ওই সময় গণনা হতে বাধিত হবে। এই হচ্ছে কথা। তামাদি গণনার ক্ষেত্রে এইসব দিনগুলো অবশ্যই বাধিত হবে। চলে যাচ্ছি পরবর্তী ভিডিওতে বলা হচ্ছে, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে দেওয়া আছে, তামাদি আইনের 6 ও 7 দ্বারা বর্ণিত আইনগত অক্ষমতার নীতিসমূহ ব্যাখ্যা করুন। 6 ও 7 দ্বারা যে আইনগত অক্ষমতা আছে সেগুলো ব্যাখ্যা করুন। উক্ত নীতিসমূহের ব্যতিক্রমগুলো কি? তামাদির মেয়াদ একবার আরম্ভ হলে পরবর্তী অক্ষমতা দ্বারা মামলা করার অধিকার বন্ধ হয় কি? খতে বলা হচ্ছে, নাবালক থাকাকালীন সময়ে এর মামলা করার অধিকার জন্মে। এর একটা মামলা করার অধিকার জন্মে, সে যখন অধিকার জন্মে তখন হচ্ছে তার অবস্থা ছিল সে নাবালক, সে ছিল নাবালক। সাবালক হওয়ার আগেই সে সাবালক হয় নাই, এই ব্যক্তিটা সাবালক হতে পারে নাই, সাবালক হওয়ার আগেই মারা যায়, এবং উক্ত অধিকার তার নাবালক ছেলে, এখন সে সাবালক হয় নাই, সে অবস্থায় নাবালক ছেলে এর নিকট বর্তায়। উক্ত অধিকার তার নাবালক ছেলে এর নিকট বর্তায়। এর বিরুদ্ধে তামাদির মেয়াদ কখন থেকে শুরু হবে? এখন প্রশ্নটা কিন্তু পড়লে কিছুটা উল্টাপাল্টা প্রশ্ন হতে পারে, এটাকে উল্টাপাল্টা প্রশ্ন বলা যেতে পারে। যেমন কি এখানে বলা হচ্ছে, একজন ব্যক্তি সে সাবালক হওয়ার আগেই মারা যায়। এখন যে সাবালক হওয়ার আগে মারা যায় সে বিয়ে করলো কিভাবে? সাবালক না হয়ে তো বিয়ে করার উপায় নাই। এই প্রশ্নটা ধরেন অনেক আগের প্রশ্ন, যখন সাবালক না হই, সাবালক যেটা মেজরিটি, 18 বছর পর্যন্ত আমাদের মেজরিটি হতে হয়। এখন একটা ছেলে বিয়ে করতে পারে 21 বছর, এই 21 বছরও হয় নাই, 18 বছরও হয় নাই, সে সময় বিয়ে করলো, ধরেন বিয়ে করে সাবালক না হয়ে সে মারা গেল, কিন্তু যে সাবালক ছিল না তখন বিয়ে ছিল, বিয়ে বলবৎ থাকাকালীন সময়ে একটা ছেলে জন্ম নেয় খ, এই কি হয়? নাবালক। এখন এখন এর বিরুদ্ধে তামাদের মেয়াদ কখন শুরু হবে এটা বলা হচ্ছে। এইসব বিষয়গুলো আমি একটু ইলাবোরেট করলাম যে হ্যাঁ, এই প্রশ্নের মধ্যে আসলে কি আছে, এখানে এই প্রশ্নের মধ্যে কি বলা হচ্ছে আপনারা নিজেরাও দেখুন। এটা একটা সময় আসছিল বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের এই প্রশ্নটা আসছিল, তারপরে একটু দেখলে বোঝা যায় উল্টাপাল্টা প্রশ্ন আপনারা দেখতে পারেন, আসতেও পারে, এই ধরনের প্রশ্ন আবার আসতে পারে, তার কোনো গ্যারান্টি নেই। এখন চলে যাচ্ছি 4 খ, তামাদিনের 6 ও 7 দ্বারা বর্ণিত আইনগত অক্ষমতার নীতিসমূহ ব্যাখ্যা করুন। এটা কি হতে পারে? তাহলে 6 দ্বারা শিশু এবং অক্ষম ব্যক্তিদের অযোগ্যতার কথা বলা হয়েছে। তামাদিনের 6 দ্বারায় বলা হচ্ছে শিশু এবং অক্ষম ব্যক্তিদের অযোগ্যতার কথা। সাধারণত অক্ষম ব্যক্তি ও শিশুরা তাদের নিজ অধিকারের প্রকৃতি উপলব্ধি করে তা আদায়ের জন্য আইনকে সঠিকভাবে ব্যবহার করতে সক্ষম হয়।
অক্ষম ব্যক্তি শিশুরা কখনো তারা প্রকৃতি উপলব্ধি করতে পারে না, নিজ অধিকারের প্রকৃতি উপলব্ধি করতে পারে না, তাই আইনকে সঠিকভাবে ব্যবহার করতে পারে না। তাই অক্ষম ও নাবালক শিশুদের ক্ষেত্রে দেশে প্রচলিত আইন বিশেষ সুবিধা প্রদানের ব্যবস্থা রয়েছে, যার ফলে অক্ষম ও শিশুরা আইনি সহায়তার জন্য অক্ষমতা অথবা শিশুর সাবালকত্ব অর্জন না করা পর্যন্ত তামাদির সময়সীমা গণনা করা হয় না। তামাদির সময়সীমা গণনা করা হয় না, এটা তামাদি শুরু হয় না যতক্ষণ পর্যন্ত সাবালক হবে না অথবা অক্ষম থেকে সক্ষমতা অর্জন করবে না, ততক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে তামাদির গণনা শুরু হবে না। অর্থাৎ সক্ষম এবং সাবালক হওয়ার পর নিয়ম অনুযায়ী মামলা করতে পারবে, তাতে আইনি বাধা নেই। এটা হচ্ছে কথা। এখন তামাদি আইনের ৬ ও ৭ ধারার অধীনে আইনগত অক্ষমতার নীতিসমূহ, যে নীতিগুলো আছে সেই নীতিগুলোর মধ্যে একটা হচ্ছে অপারগতার অবসানের, সেক্ষেত্রে মামলা বা কার্যধারা দায়ের করার কিংবা ডিক্রি জারির জন্য দরখাস্ত দাখিলের অধিকারী ব্যক্তি যে সময় থেকে তামাদির গণনা করতে হবে সেই সময় নাবালক, উন্মাদ বা জড়বুদ্ধি থাকে, সেক্ষেত্রে উক্ত ব্যক্তি তার উপরোক্ত অপারগতার অবসান হওয়ার পর, যতক্ষণ পর্যন্ত অবসান হবে না, অক্ষমতা অবসান হবে না, অপারগতা না থাকলে যে মেয়াদের মধ্যে সে তা করতে পারত সেই মেয়াদের মধ্যে মামলা বা কার্যধারা দায়ের কিংবা দরখাস্ত দাখিল করতে পারবে। আরেকটা হচ্ছে একাধিক অপারগতা থাকলেও সেক্ষেত্রেও এটি প্রযোজ্য। আরেকটা হচ্ছে যে ক্ষেত্রে ব্যক্তি মৃত্যু পর্যন্ত অপারগতা অব্যাহত থাকে। এখন যে ব্যক্তিটা বিদ্যুৎ তামাদি শুরু হবে সেই ব্যক্তি মৃত্যু পর্যন্ত অপারগতা ছিল, সে যতক্ষণ পর্যন্ত মারা যাচ্ছিল, যেদিন মারা যাচ্ছিল সেদিন পর্যন্ত সে অক্ষম ছিল, সে ততদিন পর্যন্ত অক্ষম ছিল, সেক্ষেত্রে তার বিরুদ্ধে তামাদি গণনা শুরু হবে না। আইনানুগ প্রতিনিধি অপারগতায় পতিত হলে, আইনানুগ প্রতিনিধি কোন একজন ব্যক্তি কাউকে প্রতিনিধি করলো, আইনানুগ যে প্রতিনিধি সেও যদি অপারগতায় থাকে, সে যদি অক্ষম থাকে, নাবালকত্ব অথবা পাগল অথবা জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তি হয়ে থাকে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে তামাদির গণনা শুরু হবে না। ক্ষতি হয়ে বাদী অথবা দরখাস্তকারী একজন অপারগ, যদি কোনো একজন অনেকগুলো দরখাস্তকারী অথবা অনেকগুলো বাদী আছে, তার মধ্যে কোনো একজনের অপারগতা যদি থাকে, এক বা একাধিক কোনো ব্যক্তির অপারগতা থাকে, সেক্ষেত্রে কখনো তামাদি শুরু হবে না। এক বা একাধিক ব্যক্তি যদি বাদী অথবা দরখাস্তকারী হয়, সেই ক্ষেত্রে কোনো একজন ব্যক্তি যদি অপারগতা থাকে, সেক্ষেত্রে ওই অপারগতা সম্পন্ন ব্যক্তি, যে নাবালক, জড়বুদ্ধি সম্পন্ন, উন্মাদ, সে ব্যক্তির কোনো সম্মতি ছাড়াই যদি তাকে দায় মুক্তি করা যায়, সেক্ষেত্রে তামাদি শুরু হবে, অন্যান্য ক্ষেত্রে তামাদি শুরু হবে না। এ হচ্ছে কথা। এখন এই প্রশ্নের আরেকটা বিষয় হচ্ছে ব্যতিক্রম। তামাদি এই যে উক্ত নীতিসমূহ ব্যতিক্রম আলোচনা করব, নীতিসমূহের ব্যতিক্রম আলোচনা। এই নীতি ৬ ও ৭ ধারার যে নীতি, এই নীতির ব্যতিক্রম হচ্ছে এটি ৬ ও ৭ ধারার অগ্রক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ৬ ও ৭ ধারা হচ্ছে অগ্রক্রয়, প্রিয়ামশন মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আরেকটা হচ্ছে যে মেয়াদের মধ্যে মামলা অবশ্যই দায়ের করতে হবে, দায়ের বা দরখাস্ত দাখিল করতে হবে সংশ্লিষ্ট ব্যক্তির অপারগতা অবসানের পর, মৃত্যুর পর তা উক্ত ধারাদ্বয়ের কোনো কিছুই ৩ বছরের অধিক বর্ধিত করবে না। মানে যখন সংশ্লিষ্ট ব্যক্তি যখন সক্ষমতা অর্জন করবে, এরপর থেকে ৩ বছরের অধিক সময় দিবে না, তামাদির মেয়াদ ৩ বছরই পাবে, ৩ বছরের বেশি সময় পাবে না, এটাই বলা হচ্ছে। আরেকটা হচ্ছে সময়ের অবিরাম চলন। একবার যদি অক্ষমতা থেকে সক্ষমতা অর্জন করে, তাহলে সেটা আর বন্ধ হবে না। তামাদির মেয়াদ উত্তীর্ণ হতে আরম্ভ হলে তৎপরবর্তীতে মামলা দায়েরের কোনো অযোগ্যতা কিংবা অক্ষমতা তা রোধ করতে পারবে না। সময়ের অবিরাম চলন, যেটাকে বলা হয় সময়ের অবিরাম চলন। সময় যদি তামাদির মেয়াদ যদি একবার শুরু হয়, তাহলে সেটা আর বন্ধ হবে না। কোনো একটা পরবর্তীতে কোনো একজন ব্যক্তি জড়বুদ্ধি ছিল,
কোনো একজন ব্যক্তি জড়বুদ্ধি ছিল, এখন সে কি হলো, তার বুদ্ধি ফিরে আসলো। একসময় সে উন্মাদ ছিল, পাগল ছিল, পাগল থেকে সে একজন সুস্থ পুরুষ, সুস্থ মানুষ হলো, সুস্থ শরীর সম্পন্ন মানুষ হলো। পাগল থেকে তার বিবেক বুদ্ধি সব ঠিক আছে। একবারে যদি পাগল থেকে সুস্থ হয়, মানসিকভাবে সুস্থ হয়, তাহলে তার বিরুদ্ধে আর তামাদি বন্ধ থাকবে না। অন্য কোনো জ- অন্য অন্য কোনো অপারগতা যদি শুরুও হয়, এর পরবর্তীতে তার জন্য তামাদি বসে থাকবে না, তামাদি গণনা শুরু হয়ে যাবে, মামলা দায়ের তামাদি চলে যাবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, তামাদি গণনা বিধানাবলী উল্লেখ করুন। একটা হচ্ছে আইনগত কার্যধারা। 5 নম্বর প্রশ্ন হচ্ছে তামাদি গণনা বিধানাবলী উল্লেখ করুন। একটা প্রশ্ন, তামাদি গণনার বিধান। এই যে এই প্রশ্নে তামাদি কিরকম হবে? আইনগত কার্যধারা। আইনগত কার্যধারায় যে বিয়ের সময়, সেটা তামাদি গণনা থেকে বাদ যাবে। কোন দিন থেকে বাদ যাবে, কত ধারায় বলা হয়েছে, সে বিষয়গুলো অবশ্যই লিখতে হবে। যখন কার্যক্রম স্থগিত থাকে, যখন বিবাদী বাংলাদেশের বাইরে অবস্থান করে, যখন বাদী সৎ উদ্দেশ্যে এখতিয়ার বহির্ভূত আদালতে দেওয়ানি মামলা করে। এই প্রশ্নটা আগেও আলোচনা করা হয়েছে। এই প্রশ্নটা অবশ্যই বিভিন্নভাবে আসতে পারে, বিভিন্ন সময় এই ধরনের প্রশ্ন আসে থাকে, অবশ্যই দেখবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে পর্যাপ্ত কারণ ব্যাখ্যা করুন। সাফিসিয়েন্ট কজ। তামাদি কোন একটা দরখাস্ত দাখিলের জন্য যদি তামাদি হয়ে যায়, সময় চলে যায়, সেটাতে আমরা পর্যাপ্ত কারণ দিয়ে থাকি। অসুস্থ ছিলেন, টাকা পয়সা ছিল না, যে কোনো একটা বিষয়, কোনো একটা সমস্যায় পর্যবসিত হয়েছিল, সেই পর্যবসিত হওয়ার এটা অবশ্যই পর্যাপ্ত কারণ থাকতে হবে। মানে তামাদি মকুব করবে, তামাদি মকুব করার জন্য অবশ্যই পর্যাপ্ত কারণ থাকতে হবে। তামাদি আদালত যদি তামাদি মকুব করার জন্য পর্যাপ্ত কারণ না থাকে, তাহলে তামাদি মকুব হবে না, তামাদি মকুব হবে না। এক্ষেত্রে পর্যাপ্ত কারণ কোনগুলো? পর্যাপ্ত কারণ কি? পর্যাপ্ত কারণ কি কি হতে পারে? সাফিসিয়েন্ট কজ বা পর্যাপ্ত কারণ সম্পর্কে এখানে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে দেখাই দিতে হবে। এই হচ্ছে কথা। তাহলে ভিডিওর শেষের দিকে চলে আসছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আমাদের বার কাউন্সিল লিখিত পরীক্ষার্থী সকল বন্ধুদের প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।